সন্ত্রাস বিরোধী যে আইন, সেই আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। পাল্টা অভিযোগ যারা আসলে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগ আনতে পারে কিনা? আমরা প্রায় প্রত্যাবর্তনের আলাপ করি, 1 বছর 2 বছর হয়ে গেল, কিন্তু একটা রাষ্ট্রীয় পরম্পরায় বা যখন একটা বড় পরিবর্তন ঘটে সেই পোস্ট ট্রান্সফরমেশনাল সেটিংস, সেই সেটিংসটা কিছুটা সময় নেয়, সেই সময়টি আপনাকে দিতে হবে। তো সেটা যদি আমি বিবেচনা করি বা পুরো দেশের ইতিহাসের যে বাঁক সেখানে বসায়, তাহলে 1 বছর 2 বছর সময় গেছে, এটি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন বা উতলা হবার কিছু নাই। এটা একটা। দ্বিতীয়ত হলো যে রাজনৈতিক দলটি তার কোন প্রক্রিয়ায় নিজেকে আবার প্রাসঙ্গিক করে তুলবেন, সেটা তাদের একদমই নিজস্ব ব্যাপার। আপনি যদি খুব দ্রুতই নিজেকে আবার ক্ষমতার রাজনীতিতে দেখতে চান, ঠিক আছে, আপনি তাহলে প্রশিক্ষণ দেন, তারপরে সেখানে আরো একটা কিছু বিপ্লবী কিছু একটা করেন। কিন্তু আপনি যদি ডেমোক্রেটিক প্রসেস যদি ফলো করতে চান, তাহলে আপনার নিজেকেও কতগুলো প্রশ্ন করতে হবে। এবং 77 বছরের পুরনো একটা ঐতিহ্যবাহী দল, যার হাত দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র গঠিত, সেই রাষ্ট্রকে আপনি এই সন্ত্রাসবাদ আইন দিয়ে, এই যে সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আইন, কার্যক্রম নিষিদ্ধ করার যে আইন, এটা নিয়ে আওয়ামী লীগ কি আন্তর্জাতিকভাবে মুভ করতে পারে, লড়তে পারে, আইনি কোনো সহায়তা পেতে পারে কোনো জায়গা থেকে? আওয়ামী লীগের মতন পরিপক্ক একটা রাজনৈতিক দল ডিজিটাল অবাধ তথ্য প্রবাহের যুগে অপতথ্যের শিকার হয়ে ধরাশায়ী হয়েছে। Let us accept this reality. Let us accept it. It's very tough to offer good governance, rule of law, to perform on human rights record. চারটিখানি কথা না, তো সোজা না। ওয়াচডগ প্রতিনিয়ত আপনাকে কি করতে হচ্ছে? ইলেকটোরেটের কাছে আপনাকে জবাবদিহি করতে, ইন্টারন্যাশনাল বডি ওয়াচডগ আপনার দিকে তাকিয়ে আছে। এই একই পিছে আপনার যখন পাল্টা জবাব দিতে অন্য দল, এখন বিএনপি সুশাসন দিক, গণতন্ত্র দিক, হিউম্যান রাইটস দিক, জাস্টিস ডেলিভারি করুক, যদি না পারে, আলটিমেটলি আপনি দেখবেন যে আপনি তখন নিজেকে প্রাসঙ্গিক করুন, করলে দেখবেন যে আপনার জন্য কি হচ্ছে, একটা অপরচুনিটি তৈরি হচ্ছে। ডোন্ট গেট নার্ভাস। এখানে আপনার বিচলিত হওয়ার কিছু নাই, সচলিত হবার ব্যাপার আছে, ঠিক আছে না? এইটা আমি একজন সচলিত হওয়ার জন্য তো বলছি, এখানে তো আওয়ামী লীগের রোল, সেই সচলিত হওয়ার জন্যই তো বলছি। এখানে তো আওয়ামী লীগের সবাই তো আর সব কাজ করবে না, যেটা মিলাদ ভাই বলছে। দুটো ব্যাপার আছে আপা। একটা হলো ওই কথাটা আমি মানি যে যতদিন আপনি ওই শাহবাগের বুকে বা ওই জনসভা না করে নেতৃত্ব না, যতক্ষণ আপনি একেবারে হায়দরি হাক, হ্যাঁ, যে কারারই লৌহ কপাটে আপনার একটা লাইন আছে, দারুণ লাইন, বলছে যে কেদাই সাজা মুক্ত স্বাধীন সত্যকে। এই কথাটা আপনি যখন দাঁড়ায় না বলতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি জনগণের জন্য মুক্তি বয়ে আনতে পারবেন না। কিন্তু একটা জিনিস করতে পারেন, এই যে ডিজিটাল এম্পাওয়ারমেন্ট, পৃথিবী এখন দুটো, একটা হলো রিয়েল ওয়ার্ল্ড আর একটা হলো ভার্চুয়াল ওয়ার্ল্ড, প্যারালালে চলে। আপনি ভার্চুয়াল ওয়ার্ল্ডে সম্পত্তি কিনতে পারেন, ভার্চুয়াল ওয়ার্ল্ডেই বিজনেস করতে পারেন, আপনি এখানে বসেই বাংলাদেশের সমস্ত বিজনেস নিয়ন্ত্রণ করতে পারেন। সো হ্যাজ বিন দ্য কেস উইথ আদার পলিটিক্যাল অপোনেন্টস। সুতরাং আপনার কিন্তু এত নার্ভাস হওয়ার দরকার নেই যে ইউ আর নট অন দ্য ফিল্ড, বাট ইউ আর ভেরি মাচ রেলিভেন্ট। প্রশ্নটা খুব মেকানিক্যাল প্রশ্ন, এবং আমার কাছে, আমি একজন একাডেমিক হিসেবে মনে করি এটা আমাকে অতটা বিচলিত করে, টু বি ভেরি অনেস্ট আপা। কারণ আওয়ামী লীগের যে সর্বনাশ হবার দরকার, সে সর্বনাশটি 5ই আগস্ট হয়ে গেছে। আওয়ামী লীগ এখন রিগেইনিং কন্ট্রোল ওভার সেলফ, এইটাতে গুরুত্ব আরোপ করা উচিত তার। মানে ব্যাপারটা কি, হি শুড নট বি বদার্ড অফ হোয়াট বিএনপি জামাত ইজ ডুইং, বাট it should bother what itself further can do.
এই যে নিজের উপরে সেলফ কন্ট্রোল রিগেইন করা, কনফিডেন্স গেইন করাটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখেন আধুনিক বিশ্ব, এই যে টেরিটোরিয়াল কনসেপ্ট, এটা খুব মেকানিক একটা ব্যাপার। ভৌগোলিক টেরিটোরিয়ালিটির ধারণা এখন চলে না, কনস্টিটিউয়েন্ট রিপ্রেজেন্টেশন। সুতরাং আপনাকে কিন্তু সহজেই ওই যে কেদাই সাজা সত্য স্বাধীন সত্য কেদে, এই আপনার একটা অর্ডিন্যান্সকে কনফার্ম করার মাধ্যমে ইটস নট পসিবল, এটা সম্ভব না। সুতরাং সুতরাং আপনি কিন্তু সবসময় প্রাসঙ্গিক থাকছেন। এটার প্রয়োজন হচ্ছে কালেকটিভিজম। আওয়ামী লীগের মধ্যে যে শর্টটা আমি খেয়াল করি সেটা হচ্ছে টু স্পিক ইন দ্য ভয়েস অফ কালেকটিভিটি, আর একটা হলো টু এস্টাবলিশ এ ভেরি আর্ট অফ কমিউনিকেশন। রাজনীতিটা কি? রাজনীতি হচ্ছে ইজ এ আর্ট অফ কমিউনিকেশন। এই কমিউনিকেশনটা আপনি তো ভাষায় চেঞ্জ করতে পারছেন না। আপনি যদি আপনার ন্যারেটিভ এবং ভাষা চেঞ্জ না করতে পারেন, আপনি যদি ওন না করতে পারেন, আপনি যদি নিজের মানুষকেই আপনি দূরে ঠেলে দেন যে ও হচ্ছে এই, এ হচ্ছে এই, অর্থাৎ নিজেকে আপনি সেগ্রিগেট করে ফেলতেছেন, নিজেকেই আপনি আইসোলেট করে ফেলতেছেন। দিস ইজ নট দি রাইট কাইন্ড অফ পলিটিক্স। পলিটিক্সটা হচ্ছে আপনি আমি কথা বলতেছি, আপনি আমি কথা বললে কিন্তু হবে না। আপনার আমার কনভিন্স করার কিছু নাই যে বা একটা রাষ্ট্র বাঁচাইতে হলে আমার সেকুলারিজম লাগবে, সোশ্যালিজম লাগবে, গণতন্ত্র লাগবে, তাই না? কিন্তু আমার দরকার হলো যে তরুণ মনটি বিগড়ে গেছে, যে ৭২-এর সংবিধান শাহবাগ মোড়ে পুড়ায়, আপনি তার কাছে আপনার বার্তাটা কেমন করে পৌঁছাবেন? ডিজিটাল মিডিয়াম ইজ দেয়ার, আপনাকে কে রুদ্ধ করছে ঠেকাতে? সো ইউ নিড টু এনগেজ এ কাইন্ড অফ পারমিটিং ডায়ালগ উইথ দি ডিফারেন্ট স্টেক হোল্ডার্স অফ দি সোসাইটি। আপনি একজন মানে দূর দূর করে ঠেলে দিয়েন না। দিস ইজ নট দি আর্ট অফ কমিউনিকেশন। এই প্রশ্নে আমরা ছিলাম যে কোনোভাবে কিন্তু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করার কোনো সুযোগ নেই। ক্যানারি কোর্টের মাধ্যমে কি করছে না করছে, কিন্তু কোনোভাবে আপনি পারবেন না। বা এ পর্যন্ত বিশ্বের আমরা জানি যে বিএনপি কিনেও কানাডার আদালতের এরকম মন্তব্য ছিল। তারপর আপনি জানেন যে মার্কিন কংগ্রেসে 1971 সালের গণহত্যার জন্য দায়ী করে জামাতকে মানে গণহত্যার জন্য দায়ী করে রেজুলেশন উত্থাপন করা হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। সো আন্তর্জাতিকভাবে যাদেরকে সন্ত্রাসী সংগঠন বা সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হয়েছে, তারা আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দায়ী করে মানে নিষিদ্ধ করার চেষ্টা করছে, এই কারণে যাতে তারা ফাঁকা মাঠে আসলে যা ইচ্ছে তাই দেশটাকে নিয়ে করতে পারে। রাজনৈতিক প্রক্রিয়া ঠিক কোনো গণিত মেনে কাজ করে না, রুমা, এবং there is no shortcut way to truth and knowledge. এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পাবলিক ওপিনিয়ন ইজ এ ভেরি ভেরি ডিটারমাইনিং ফ্যাক্টর, এবং সেইটিকে আপনি আজকের আলোচনার শিরোনাম রেখেছেন যে কি নিষিদ্ধের রাজনীতিতে বিএনপির ভবিষ্যৎ। আলোচনাটা হওয়া উচিত আসলে নিষিদ্ধের রাজনীতিতে বাংলাদেশের ভবিষ্যৎ। এখানে বিএনপির ভবিষ্যৎ, আওয়ামী লীগের ভবিষ্যৎ বা এইসব ভবিষ্যৎ নিয়ে কনসার্নের চেয়ে বাংলাদেশ রাষ্ট্রটি যে তার মূল লক্ষ্যচ্যুত হচ্ছে বা যে অমোঘ মূল্যবোধ সামনে রেখে আমাদের এই দেশটি জন্ম নিয়েছিল, সেই লাইনে আমরা আছি কিনা, সেই উত্তর যদি আমরা করতে চাই, সেখানে আওয়ামী লীগের ভূমিকা কি, সেটা যদি তারা প্রতিভাত করতে পারে, আপনি দেখবেন যে খুব অচিরেই সেটা একটা ভালো অবস্থানে গেছে। যে আওয়ামী লীগের ন্যারেটিভেও এই কথাটি বলতে আমি এক ধরনের স্বাচ্ছন্দ্য দেখতে পাচ্ছি। এটাকে বলে নেগেটিভ স্বাচ্ছন্দ্য। আমারে তো নিষিদ্ধ করে দিয়েছে, which may be politically correct but legally not. এটা হলো আপনার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যেতে চাচ্ছে তারা। আপনাকে সমাবেশ করতে দেয় না, আপনাকে অ্যাসোসিয়েশন করতে দেয় না, অ্যাসেম্বলি করতে দেয় না, প্রকাশনা করতে দেয় না, এমনকি একটা ফেসবুক স্ট্যাটাস দেবেন, দ্যাট হ্যাজ অলসো বিন ক্রিমিনালাইজড। এই যে এক ধরনের চরম ভাবাপন্ন লিগাল এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে গত 18 মাস ধরে, আপনি যদি এইটাকে আর্গু করতে থাকেন, এইটাকে যদি প্রেস করতে থাকেন, আলটিমেটলি দেয়ার উইল বি এ পয়েন্ট
where people will revolt, কারণ বাংলাদেশের মানুষ সব মেনে নেয় কিন্তু গলা রুদ্ধ করাকে মেনে নেয় না। তাহলে the existence of the party itself still enjoys the validity. কি ক্রিমিনালাইজ করা হয়েছে? ক্রিমিনালাইজটা হচ্ছে যে তারা ইউনূস সরকার যে নোটিফিকেশন জারি করছে, এই যে একটা নোটিফিকেশন, ওই নোটিফিকেশনটা বিএনপি সরকার উইথড্র করে নাই। আর কি করছে? আসিফ নজরুল যে এক্সটেনশনটা আপনার সন্ত্রাস দমন আইনে লিখছে যে কার্যক্রম নিষিদ্ধ করা যাবে এবং সমর্থনমূলক যেসব কথাবার্তা, আর হলো শিডিউলে নামটা ঢুকাই দেওয়া যাবে। এবং আইনটাতে কিন্তু এরকম বলা নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হইল, ইট ইজ এ জেনারেল প্রভিশন, ঠিক আছে না? এখন বিএনপি বলবে যে আমি তো ভাই কিছু করি নাই। আওয়ামী লীগের লোকজন কি আশা করেছিল যে বিএনপি আসা এই আইনটা আর পার্সু করবে না, এটা টেবিলের বাইরে থেকে যাবে? হুইচ ইজ এন ওভার এক্সপেকটেশন। বেশ কয়েকটা পন্থা আছে এইখানে। এই যে কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার, যে বর্ণচোরা আইন, আপনি লক্ষ্য করেন যে এইখানে 2013 সালে হিজবুত তাহরিরকে ব্যান করা হয়েছিল। সন্ত্রাসবাদী সংগঠন, উগ্রবাদী সংগঠন, সমাজের চরম ভাবাপন্ন মনোভাব তৈরি করে, সেইটাকে দৃষ্টান্ত করে আপনি বাদ দিচ্ছেন কি একটা পলিটিক্যাল পার্টি। দিস ইজ এ কমপ্লিট কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার which is liable to be struck down immediately, number one. Number two, এই আইনটার যে সংশোধনী হচ্ছে এটাই অবৈধ, অর্থাৎ ইউ ক্যান চ্যালেঞ্জ দি ভেরি ল ইটসেলফ। তাহলে দুই ভাবেই আপনি চ্যালেঞ্জ করতে পারেন। আরেকটা কি, ইলেকশন কমিশন, এই নাসিরউদ্দিন সাহেব কিন্তু একবার ঘট করে বলে ফেলছিল মুখে যে না আওয়ামী লীগ তো নিষিদ্ধ করিনি আমরা, ওরা তো আমরা এইভাবে তো করা হয় নাই। ঘটনা হলো তারা লাইসেন্সটা বাতিল করে রাখছে বা বলছে যে আমরা তাদের রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করলাম। সো ইজ দেয়ার এনি ভিজিবল স্টেপ from the Awami League as a party to appeal to the election commission যে why don't you review this decision? যদি এই ডিসিশন আপনি না করেন তাহলে উইল চ্যালেঞ্জ বিফোর দি কোর্ট। মুশকিলটা হলো যে এনভায়রনমেন্ট আমরা নিঃশ্বাস নিচ্ছি, সেই নিঃশ্বাসটাই হচ্ছে আইনের শাসনের পরিপন্থী। এখানে টোটাল জুডিশিয়ারিকেও কি করা হয়েছে, এক ধরনের চিন্তাই করা হয়েছে। আপনি যদি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির বিচারটাও খেয়াল করেন, সামান্য আবু সাইদের মামলা, শেখ হাসিনাকে যে 5টা অভিযোগ করা হয়েছে, আবু সাইদের মামলা তার মধ্যে একটা চার্জ, আবার আবু সাইদের মামলায় একই আবার বিচার 28 জনের ফাঁসি, ভিসি পর্যন্ত 10 বছরের কারাদণ্ড। তাহলে এই যে কমপ্লিট মিসম্যাচ উইথ দি আইডিয়া অফ crimes against humanity and normal state domestic law of criminality, এই দুইয়ের মধ্যে যে কোনো ব্যবধান রাখতেছে না, and international criminal law is suffering is being somersaulted in the hand of the Bangladesh judiciary, এই কথাটি কিন্তু পরিষ্কারভাবে কেউ প্রতীয়মান করে। একই হত্যাকাণ্ডের 2-3 বার ধরে বিচার হইতেছে একই ধরনের আদালত। আরেকটা জিনিস খেয়াল করেন আপা, সেটা হলো এই যে ল মিনিস্টার আসাদুজ্জামান আছে না, নাম আসাদুজ্জামান নামে আমাদের এলাকায় একজন বর্ষিয়ান রাজনীতিক ছিলেন, তার থেকে আমার রাজনীতিক মানুষ গড়ে ওঠা। যাই হোক, আনফরচুনেটলি আর এক ল মিনিস্টারের নাম আসাদুজ্জামান। এই ভদ্রলোকের উত্থানটা বা রোলটা খেয়াল করেন, এই যে সাইড সম্পিং খেয়াল করেন, এটা হলো অ্যাটর্নি জেনারেল হলো অবৈধভাবে, মানে 5 থেকে 8 তারিখের মধ্যে ঘট করে অ্যাটর্নি জেনারেল হলো এবং সে অ্যাপিয়ার না করেই 106 এর রেফারেন্স নিল ভুয়া। এই যে ভুয়া ভাবে অ্যাটর্নি জেনারেল হইলো, তাহলে যত সে সাবমিশন দিয়েছে সব ভুয়া। এখন ধরেন ভুয়া যেহেতু মানে না, এরা ধরলাম যে তাদের রিভলিউশনারি লিগালিটি, তাই না? ধরে নিয়ে সে এই আইসিটিবিডি হলো না, এই আসিফ নজরুলের আইসিটিবিডি, ক্রাইমস ট্রাইব্যুনালের খোল নলছে পাল্টাই দিল। পাল্টাই দিয়া এই লোক কিন্তু ওপেনিং আর্গুমেন্ট দিয়েছিল শেখ হাসিনার মামলায় অ্যাজ এ অ্যাটর্নি জেনারেল, মানে তাজুল ইসলামের বস হিসেবে অ্যাপিয়ার করছে। তার মানে হি ইজ অলসো এ পার্ট অফ দি প্রসিকিউশন টিম বিং দি অ্যাটর্নি জেনারেল। আর্গুমেন্টটা খেয়াল করেন। এবং শেখ হাসিনা মামলার রায় 17 নভেম্বর যেদিন দেওয়া, সেদিনও সে আদালতে উপস্থিত। সো ইজ এ পার্ট অফ দি জুডিশিয়ারি প্রসিকিউশন টিম, রাইট? এই লোক এখন আবার অ্যাটর্নি জেনারেল থেকে পদত্যাগ করে হলো আপনার হলো বিএনপির মানবাধিকার সম্পাদক, রাজনৈতিক দলের সম্পাদক। সে হচ্ছে এমপি, মানে পার্লামেন্টের মেম্বার হলো। মেম্বার হওয়ার পরে এখন আবার ল মিনিস্টার, মানে এক্সিকিউটিভের অংশ। এখন এক্সিকিউটিভের অংশ হইয়া সে আবার কি করতেছে, যে আইন এসে আর্গু করে আসছে সেই আইনটা যে সংশোধিত হয়েছিল সেইটাকে আবার ভ্যালিডিটি দিচ্ছে অর্ডিন্যান্সে, এখানে পার্লামেন্টে আসা।
তাহলে একই লোক, দি সেম পারসন ইজ মেকিং দ্য ল, অ্যাপ্লাইং দ্য ল, ভ্যালিডেটিং দ্য ল এবং এনফোর্সিং দ্য ল। দিস ফেনোমেনন ইজ কল্ড অটোক্র্যাটিক লিগালিজম, অর ভদ্র ভাষায় বলতে গেলে এটাকে বলে ডেসপটিজম।